হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে আজ রাত 12টা থেকে, অর্থাৎ কালকে সকাল থেকেই শুরু হবে বেসিক্যালি আমাদের আজ রাত ভোর 12টা থেকে নতুন শুল্ক আরোপ হচ্ছে 80 দেশের উপর এবং বাড়বে অনেক জিনিসের দাম। আপনারা জানেন যে যখন এই ট্যারিফ আরোপ করা হয় এটা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত এবং তিনি অল অফ এ সাডেন সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এটা গড নোজ। বাট আপনারা প্রস্তুত থাকেন, জিনিসপত্রের দাম ডেফিনেটলি বাড়বে। উবার লিফট চালকদের চাকরির সুরক্ষা আদালতের রায়ে আটকে গেল নতুন আইন, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। সৌদি আরবে আণবিক শক্তি, মধ্যপ্রাচ্যে নতুন শক্তি খাড়া করাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইজ ইট ট্রু? এটা প্রশ্নবোধক দেওয়া আছে। এবং সালমনেলার কারণে 16 লাখ ডিম বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে, এই বিষয়টি আজকে জানবো আমরা। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন যেন হাসান ফেরদৌস, আমাদের সাথে যুক্ত হবেন সৈয়দ আলামিন রাসেল, আরিফুর রহমান এবং নিউজ আপডেটে আছেন নাজবুল হাসান। আমরা আরেকটা বিষয় আজকে আলোচনা করব, তা হচ্ছে যে আপনারা জানেন যে হোম কেয়ার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, হোম কেয়ারে কী হবে না হবে। এই হোম কেয়ারের মধ্যে ইদানিং এখন থেকে একটা চেঞ্জ আসছে, এটা হচ্ছে যে হোম কেয়ারের এজেন্সিগুলো এসিডি এর মাধ্যমে আর পিসিএ সার্টিফিকেট দিতে পারবে না। সবাই কমপক্ষে 40 ঘন্টার ক্লাস করতে হবে এবং এই ক্লাসগুলো এজেন্সিগুলোকে ট্রেনিং সেন্টারে রূপান্তর করতে বলা হয়েছে। এই বিষয়টি আমরা আলোচনা করব যে কিভাবে এটা হবে না হবে, এই যে নতুন চেঞ্জ, এই চেঞ্জের ব্যাপারে যারা কেয়ার গিভার তাদের এই চেঞ্জের আওতায় আসতে হবে এবং এটা কী ধরনের চেঞ্জ, এই বিষয়টিও আজকে আমরা জানবো। আজকে অতিথিদের নাম বলেছি। যাই হোক, নাজমুল হাসান শুরু করবো আজকে দিনের আপডেট। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি সবাই শেয়ার করবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনার থেকে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, জুলাই মাসের 23 তারিখ। ইরান যুদ্ধ অবসানের প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র সিনেটের রিপাবলিকান সদস্যরা। ইরান যুদ্ধের চূড়ান্ত পরিণতি বা এন্ড গেম নিয়ে উদ্বেগ সত্ত্বেও এই পদক্ষেপ নিয়েছে রিপাবলিকান সিনেটররা যুক্তরাষ্ট্র সিনেটে। আজ বৃহস্পতিবার সিনেটে রিপাবলিকানরা যুদ্ধ ক্ষমতা অর্থাৎ ওয়ার পাওয়ার্স অ্যাক্ট বলে যে রেজলিউশন আছে সেটি এগিয়ে নেওয়ার প্রক্রিয়াটি আটকে দিয়েছেন। এই প্রস্তাবটি প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের নির্দেশ দিত যদি এটি পাশ হতো, কিন্তু এটি পাশ হয়নি। সিনেট রিপাবলিকানরাই পাশ করতে দেয়নি। অথচ রিপাবলিকান দলের অনেক আইন প্রণেতাই ক্রমবর্ধমান প্রাণহানি এবং যুদ্ধের দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল এবং বিশেষ করে মিড টার্ম নির্বাচনকে সামনে রেখে তাদের এই উদ্বেগ দিনে দিনে বাড়ছিল। কিন্তু সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি থেকে প্রস্তাবটি মূল অধিবেশন উত্থাপনের কমিটিতে আটকে থাকা অবস্থা থেকে মুক্ত করার লক্ষ্যে আয়োজিত ভোটাভুটিতে ফলাফল ছিল 47-49, 47টা পক্ষে 49টা বিপক্ষে। কথা এটি এখনো কমিটিতেই আটকা থাকবে। মেইন স্টেটের রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স দলীয় অবস্থানের বাইরে গিয়ে ডেমোক্রেটদের সাথে মিলে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছিলেন যদিও, তবে প্রস্তাবটি এগিয়ে নেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া একমাত্র ডেমোক্রেট ছিলেন পেনসিলভেনিয়ার মধ্যবর্তী সিনেটর জন ফেটারম্যান। কেন্টাকি রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এবং আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মোরাস্কি, যারা অতীতে কমান্ডার ইন চিফ হিসাবে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন, তারা আজকের ভোটাভুটিতে অংশ নিতে পারেননি। ফলে ফলাফল সেইটাই দাঁড়ালো 47 পক্ষে 49 বিপক্ষে। তারা এই ভোটাভুটিতে অংশ নিতে পারেননি। যদি এই দুটো ইসরায়েল সংক্রান্ত নতুন শর্ত জুড়ে দেওয়ায় সৌদি আরবের সাথে পারমাণবিক চুক্তিটি অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের যে চুক্তিটি সৌদি আরবের সাথে স্বাক্ষর করেছিল পরমাণু সংক্রান্ত সহযোগিতার বিষয়, চুক্তি স্বাক্ষরের ঠিক পরের দিনই আজকেই প্রেসিডেন্ট একটি নতুন শর্ত আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং সেই শর্তটি হচ্ছে সৌদি আরবকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। পারমাণবিক চুক্তিটা তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েল এবং পারমাণবিক অস্ত্র বিস্তারের বিষয়ে উদ্বিগ্ন অন্যান্য পক্ষ সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের এই পরমাণু চুক্তির বিরোধিতা করেছিল এবং সম্পূর্ণরূপে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডস যোগদানের উপর নির্ভরশীল বলা হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এমনটাই বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন যে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই এই চুক্তিটি কার্যকর হবে, কিন্তু এটি নাকি মূল চুক্তিতে নেই। তিনি তার প্রথম মেয়াদে ইসরায়েলের সাথে দীর্ঘকাল ধরে বিচ্ছিন্ন থাকা
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম টার্মে, তার প্রসঙ্গে এই মন্তব্যটি করেছিলেন। উল্লেখযোগ্য হচ্ছে যে সৌদি আরব এখন পর্যন্ত এই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। একজন ফেডারেল বিচারকের কড়া তোপের মুখে নিউ ইয়র্ক টাইমসের ৩ সাংবাদিকের বিরুদ্ধে জারি করা সাক্ষ্য তলব, যেটাকে সুপিনা বলা হয়, নোটিশ শেষ পর্যন্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ জাস্টিস। প্রেসিডেন্ট ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান ব্যবহার সংক্রান্ত রিপোর্টের জেরে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে জারি করা সমন প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। একাধিক রিপোর্ট অনুযায়ী ম্যানহাটনের একটি আদালতের শুনানিকালে বিচারক অরুণ সুব্রামণিয়াম, ভারতীয় বংশোদ্ভূত এই বিচারক, সংবাদ মাধ্যমের সুপিনা বাতিলের আবেদনটি মঞ্জুর করা হবে কিনা তা বিবেচনা করছিলেন। সেই অরুণ সুব্রামণিয়াম ফেডারেল জাস্টিস। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের এই শুনানিতে ইউএস অ্যাটর্নি জে ক্লেটনের প্রধান আইনজীবী শন বাকলে বলেন যে সরকার এই মুহূর্তে একতরফা ভাবেই সাপিনাগুলো প্রত্যাহার করে নিতে প্রস্তুত রয়েছে। গত 10 জুলাই নিউ ইয়র্ক টাইমসের এই 4 জন সাংবাদিক জুলিয়ান বার্নস, এরিক লিপটন, টাইলার পেজার ও এরিক স্মিথকে সাপিনা পাঠানো হয়েছিল ডিপার্টমেন্ট অফ জাস্টিসের পক্ষ থেকে, যার মাধ্যমে ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে তাদের সাক্ষ্য দিতে বাধ্য করার চেষ্টাও করা হয়েছিল, অনেকটা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ডিপার্টমেন্ট অফ জাস্টিস ওই সাংবাদিকদের ফোন ও টেক্সট মেসেজের রেকর্ড এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যের রেকর্ডও খোঁজ করেছিল। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, যেটিকে আমরা ফিমা হিসাবে চিনি, অনুদান পাওয়ার ক্ষেত্রে নতুন কিছু শর্ত আরোপের জেরে আজই বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্র্যাট শাসিত প্রায় 2 ডজন স্টেটগুলির দাবি হচ্ছে যে এই শর্তগুলো চাপানোর কোনো আইনি এখতিয়ার ট্রাম্প প্রশাসনের নেই এবং এগুলো মূলত নির্বাচন ও ইমিগ্রেশন আইন প্রয়োগের বিষয়গুলোর সাথে সম্পর্কিত। ভোটের সময় নাগরিকত্বের প্রমাণ উপস্থাপনের নিয়ম কঠোর করার যে প্রচেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, এই শর্তগুলোর মাধ্যমে ফেডারেল অনুদানকে তার একটি প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এটি স্টেটগুলোর অভিযোগ। কিন্তু এই মামলাটি ফেডারেল অর্থায়নের শর্তাবলী নিয়ে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ডিএইচএস বলে যেটাকে আমরা চিনি, এবং ডেমোক্র্যাট শাসিত স্টেটগুলো, যাদের ব্লু স্টেট বলা হয়, মধ্যে দীর্ঘদিনের আইনি বিরোধকেও আরো জোরদার করেছে। মামলাগুলোর আবেদনে স্টেটগুলো আরো উল্লেখ করেছে যে স্টেটগুলো নির্বাচনী আইন পরিবর্তন করা, ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে সহযোগিতায় বাধ্য করা এবং যে কোনো সময় যে কোনো কারণে ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেওয়ার কোনো এখতিয়ার কংগ্রেস কখনোই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কিংবা ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটিকে দেয়নি। এটি হচ্ছে তাদের দাবি। কংগ্রেস এই অধিকার এবং ক্ষমতা তাদের দেয়নি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিনের প্রচলিত বিভিন্ন অনুদান কর্মসূচির সাথে নানা শর্ত জুড়ে দিয়ে ডেমোক্র্যাট শাসিত স্টেটগুলোতে তার প্রশাসনের নীতিমালার সাথে সংগতিপূর্ণ কাজ করতে বাধ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জোরপূর্বক শ্রমের অভিযোগে অভিযুক্ত দেশগুলোর উপর 112.5% পর্যন্ত শুল্ক আরোপ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। একটু আগে যেটা আপনি শুনেছেন তার কাছ থেকে। দীর্ঘ কয়েক মাসের তদন্তে এই গণশুনানির পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার 60টি দেশের আমদানি পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের সুপারিশ করেছেন। তবে সংশ্লিষ্ট দেশগুলো এইসব অভিযোগ অস্বীকার করেছে। ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে এমন সব দেশের উপর 10% থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যাদের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম, ফোর্স লেবার যেটাকে আমরা বলে থাকি, ব্যবহারের সুযোগ করে দেওয়ার অভিযোগও রয়েছে। এই নতুন শুল্ক ব্যবস্থাটি সেই জরুরি শুল্কের স্থলাভিষিক্ত হবে যা সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতে বাতিল করে দিয়েছিল। 24শে জুলাই রাত, অর্থাৎ আজ রাত 12:01 থেকে যেসব দেশের উপর শুল্ক কার্যকর করা হচ্ছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারগুলোর মধ্যে মেক্সিকো, কানাডা, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন। তালিকায় থাকা দেশগুলো তাদের উপর আরোপিত এই পদক্ষেপকে চ্যালেঞ্জও জানিয়েছে। এর আগে 90টিরও বেশি দেশের উপর জরুরি শুল্ক আরোপ করা হয়েছিল। নতুন শুল্ক আরোপের যৌক্তিকতা প্রমাণের জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে বেশ কিছু আইনি ও আনুষ্ঠানিক ধাপ পার হতে হয়েছিল। তদন্তে ও শুনানির মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছানোর পর
গৃহ শুল্কগুলো আরোপ করেন যে সংশ্লিষ্ট দেশগুলো জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ কিংবা কার্যকরভাবে তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অভিযোগ যে সমস্ত দেশগুলোর উপরে শুল্ক আরোপ করা হচ্ছে। অ্যান্থনি ফাউচির কথা আপনাদের মনে আছে, কোভিড এর সময় যিনি প্রতিদিনই প্রেসিডেন্ট ট্রাম্প এবং পরবর্তীতে প্রেসিডেন্ট বাইডেনের সাথে হোয়াইট হাউসে ব্রিফিংয়ে অংশ নিতেন কোভিড সংক্রান্ত বিষয়ে। সেই অ্যান্থনি ফাউচি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের প্রাক্তন পরিচালক, যিনি কোভিড-19 মহামারী মোকাবেলায় তার ভূমিকার জন্য অনেক রিপাবলিকান আইন প্রণেতার সমালোচনার মুখেও পড়েছেন। আগামী 29শে জুলাই সিনেটের একটি কমিটিতে তিনি স্বাক্ষর দেবেন বলে নির্ধারিত রয়েছে। কেন্টাকি রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, যিনি এই শুনানির আয়োজন করেছিলেন, ফাউচির বিরুদ্ধে মহামারী পরিচালনার পর সরকারি নথিপত্র ধ্বংস করার অভিযোগ এনেছেন সিনেটর র্যান্ড পল। এছাড়া কিছু আইন প্রণেতা ভাইরাসটির বিস্তার রোধে ফাউচির দেওয়া সামাজিক দূরত্ব বজায় রাখার সুপারিশ নিয়েও প্রশ্ন তুলেছেন। হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স কমিটির প্রধান সিনেটর র্যান্ড পল বহু বছর ধরে ফাউচির সাথে এই বিষয়ে বিতর্কে জড়িয়ে রয়েছেন এবং 2020 সালে বিশ্বব্যাপী মহামারীর সূত্রপাত ঘটানো করোনা ভাইরাসটি যে চীনা গবেষণাগারে তৈরি হয়ে থাকতে পারে, সেখানে যুক্তরাষ্ট্র সরকার কোনো গবেষণায় অর্থায়ন করেছিল কিনা, অর্থাৎ চীনের সেই গবেষণা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে কোনো অর্থায়ন ছিল কিনা, এই নিয়েও নানা মতভেদ শোনা গেছে, বিতর্ক হয়েছে। কোভিড-19 কোনো চীনা গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছিল কিনা তা নিয়ে সিনেটর পল বছরের পর বছর ধরে তদন্ত করছেন। তবে ফাউচির এর আগে সাক্ষ্য দিয়েছিলেন যে তার মতে ভাইরাসটির উৎপত্তির সবচেয়ে সম্ভাব্য কারণ হলো প্রাণী থেকে মানুষের দেহে এর সংক্রমণ। আগামী 2028 সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি বিষয়ক নতুন জনমত জরিপের একটি ফলাফল এসেছে এবং এই জনমত জরিপের শীর্ষে রয়েছে ডেমোক্র্যাটদের মধ্যে পিট বুটিগেগ এবং রিপাবলিকানদের মধ্যে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ বৃহস্পতিবার 23 জুলাই প্রকাশিত এমারসন কলেজের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে যে ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে 19% সমর্থন নিয়ে বুটিজেস এগিয়ে আছেন। এরপর 17% সমর্থন নিয়ে রয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এবং 13% সমর্থন নিয়ে যৌথভাবে অবস্থান করছেন তৃতীয় স্থানে জর্জিয়ার সিনেটর জন অসফ এবং নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেস, দুজনেই 13% সমর্থন পাচ্ছেন ডেমোক্রেট ভোটারদের মধ্য থেকে। রিপাবলিকান শিবিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই জরিপে। তা হচ্ছে 39% সমর্থন নিয়ে জেডি ভ্যান্স এগিয়ে আছেন এবং খুব কাছেই মাত্র 1% পিছনে 38% সমর্থন নিয়ে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও তার পেছনে রয়েছেন, ঠিক পেছনেই রয়েছেন। অনেক পিছিয়ে তৃতীয় স্থানে আছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, তার সমর্থন মাত্র 5%, আর 9% রিপাবলিকান ভোটার এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্তই নেননি। এদিকে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, যিনি ডেমোক্র্যাট নিউ ইয়র্ক থেকে নির্বাচিত, তথাকথিত কমিউনিস্ট হুমকি নিয়ে রিপাবলিকানদের সতর্কবাণীকে অত্যন্ত হাস্যকর বলে অভিহিত করেছেন। ক্যাপিটাল হিলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডেমোক্রেটিক সোশ্যালিজম বা গণতান্ত্রিক সমাজতন্ত্র শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিউনিজমে রূপ নিতে পারে এমন কোনো আশঙ্কা আছে কিনা তা জানতে চাওয়া হলে ওকাসিও কর্টেস হেসেই ফেলেন। তিনি আরো বলেন, আমার কাছে বিষয়টি অত্যন্ত হাস্যকর মনে হয়। তিনি বলেন, একবার ভেবে দেখুন, গত 10, 15 বা 20 বছরে আমেরিকায় ন্যূনতম মজুরি বাড়ানো কতটা কঠিন ও অসম্ভব হয়ে পড়েছে। আমরা ন্যূনতম মজুরি বাড়াতে পারছি না, আর রিপাবলিকানরা কি সত্যিই মনে করে যে এমন কিছু কমিউনিজম প্রতিষ্ঠা ঘটতে যাচ্ছে এত সহজে? না, তারা তা মনে করে না। আজকে শেষ করছি। সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সের ক্যাপ্টেন ও 22টি গোল করে এ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতা ফ্রান্সের তারকা খেলোয়াড় ও ক্যাপ্টেন এমবাপ্পের বিবেচনায় সর্বকালের সেরা খেলোয়াড় যে তিনি বেঁচেছেন, 6 জন খেলোয়াড়কে তিনি সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করছেন বলে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রকাশিত স্পোর্টস পত্রিকাগুলিতে এই তথ্যটি এসেছে। তার মতে, অর্থাৎ এমবাপ্পের মতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হচ্ছেন ব্রাজিলের পেলে।
তারপরে তিনি স্থান দিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসিকে, এরপরে দিয়েছেন আর্জেন্টিনারই ডিয়াগো ম্যারাডোনাকে, চতুর্থ স্থানে তিনি স্থান দিয়েছেন ফ্রান্সের জিদানকে, যিনি 2টি গোল করে একবার ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছিলেন। এরপরে তিনি নিজের নাম রেখেছেন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে কাইলিয়ান এমবাপ্পে ফ্রান্সের, এবং তারপরেই 6 নম্বর স্থানে স্থান দিয়েছেন মিশেল প্লাটিনিকে, আরেকজন ফ্রান্সের খেলোয়াড়। আপাতত আজকে এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকলেও আরেকটি কথা আমি বলে গেছিলাম, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাইরা জ্যারেড কুশনারের বাবা নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছেন। কারণটা তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র এবং তার স্ত্রী নিউ ইয়র্ক সিটি ফার্স্ট লেডি প্রচন্ড অ্যান্টি সেমাইটিজম এর বিশ্বাস করেন, এবং এই কারণেই প্রতিবাদ স্বরূপ তিনি নিউ ইয়র্ক শহর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। জ্যারেড কুশনারের বাবা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যয়। আপাতত এখানে শেষ করি। এবং আপনি জানেন জ্যারেড কুশনার ইহুদি এবং তার বাবা তো ইহুদি অবশ্যই, এবং তারা মনে করেন যে মামদানি ইজ ভেরি অ্যান্টিসেমেটিক, যার কারণে তার আগে আরেকটা তথ্য দর্শকদের সাথে শেয়ার করি। হ্যাঁ, সেটা হচ্ছে জ্যারেড কুশনারের সাথে বিয়ে করার জন্য ট্রাম্পের কন্যা কিন্তু জুইশ ধর্মের দীক্ষিত হয়েছেন। ট্রাম্প কিন্তু বেসিক্যালি খ্রিস্টান। ট্রাম্প খ্রিস্টান, কিন্তু কিন্তু জুইশ রিলিজিয়নে আমি তো যাদের সাথে কথা বলেছি তারা বলছে যে এই জুইশ রিলিজিয়নে কোনো কনভার্সন হয় না। সো হাউ দে কনভার্ট? এটা ডিপেন্ড করে, ডিফারেন্ট সেক্টের জুইশরা আছে, ডিফারেন্ট সেক্টের জুইশরা ডিফারেন্ট অপিনিয়ন দিয়ে থাকেন। যারা তাকে খ্রিস্টান থেকে ইহুদি ধর্মে ধর্মান্তরিত করার প্রক্রিয়াটাকে সমর্থন করেছেন, তারাও কিন্তু জুইশ সেক্টর একটা অংশ। সো মনে করেন যে আব্রাহাম থেকে তো সব হয়েছে, আব্রাহাম, ইসমাইল, দেন মুহাম্মদ, এই একই ধারার সব। সো একই ধারা থেকে এখন যেমন ধরেন ইসলাম ধর্মে দেখা যায় যে কনভার্সন আছে, যে কোনো লোক কনভার্ট হতে পারে যে কোনো ধর্ম থেকে, যে কোনো রেস থেকে, যে কোনো রং থেকে। কিন্তু জুইশ ধর্মের আমি যতটুকু জানি যে, এবং যাদের সাথে আমি কথা বলেছি আমার বন্ধু, তারা বলছে দেয়ার ইজ ইভেন কেউ যদি ক্লেম করে যে আমি জুইশ, তাহলে তার একদম মানে জন্মের আগের যে পূর্বপুরুষের সমস্ত সিলসিলা তারা চেক করে দেখে ওয়েদার দে আর রিয়েল জুইশ অর নট। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আপনি জানেন আলামিন রাসেল যুক্ত হয়েছেন। আলামিন রাসেল, আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনি যে বললেন যে বিশ্বকাপের যে এমবাপ্পে তিনি যে দিয়েছেন, রাইট, এখানে 2 নম্বরে মেসিকে দিয়েছেন, 3 নম্বরে দিয়েছেন ম্যারাডোনাকে, রাইট? রাইট, কিন্তু আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার প্রতি সারা বিশ্বের মানুষের যে ক্রেজ, এই ক্রেজ কিন্তু ক্রিয়েট করেছিলেন ম্যারাডোনা, কিন্তু যদিও উনি অনেক বিতর্কিত কাজ করেছেন পরে, বাট এই ম্যারাডোনার আগেও আর্জেন্টিনা তেমন 78-এ যখন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে তখনও ছিল। তবে ম্যারাডোনা মূলত মানে বিশ্বের দৃষ্টিনন্দন ফুটবল যেটাকে বলে, মানে যে ফুটবল দেখতে মানুষ স্টেডিয়ামে ছুটে যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তরে, সেটি কিন্তু ম্যারাডোনা প্রথম প্রদর্শন করেছিলেন। পেলের খেলায় পাওয়ার ছিল, পেলের খেলার সময় কিন্তু ফুটবলের অনেক রেগুলেশন ছিল না, যেমন রেড কার্ডের ব্যাপারটি ছিল না, তখন ইয়েলো কার্ডের ব্যাপারগুলো ছিল না। কিন্তু এর পরবর্তীতে যখন এগুলি আসে এবং শৈল্পিক বিবেচনায় এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তের ফুটবল রিপোর্টিং যারা করেন, ফুটবলের সাংবাদিকতা যারা করেন, ফুটবলের বিশ্লেষণ যারা করেন, তাদের মতে এখনো মেসি সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন ফুটবল খেলে থাকেন। বিকজ উনি দেখতে খুব সুন্দরী জন্য? নো নো নো, নট নেসেসারিলি, নো নো, এটা বোধহয় এইভাবে দেখা ঠিক হবে না। তার কারণ না, আমরা যারা যেমন ধরেন ম্যারাডোনার কথাই আমরা আসি, ম্যারাডোনা যখন বিশ্বকাপ ফুটবল খেলেছেন 2টি কি 3টি আসর যতটুকু আমরা দেখেছি, ম্যারাডোনার খেলা কতক্ষণ দেখেছি আমরা? 10 মিনিট, 15 মিনিট, গোল হওয়ার আগের কয়েক মিনিট, গোল হওয়ার পরে তার উল্লাস নৃত্য। কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে এবং বিশেষ করে ক্যাপ ভার্দের সাথে খেলায় মেসির যে ভূমিকাটা দেখেছেন 15-20 মিনিট ধরে সতীর্থদের বল, বিশেষ করে সেমিফাইনাল, মেসি না থাকলে তো সেমিফাইনালে খেলে না আর্জেন্টিনা। যে 2টি গোল 1-0 থেকে পিছিয়ে 2-1 ইংল্যান্ডকে হারালো, 2টি গোলই তো মেসির অ্যাসিস্ট। এনজো ফার্নান্দেজ যে
অ্যানজো ফার্নান্ডেজ যে ডি বক্সের বাইরে থেকে যে গোলটি করেছেন সেদিন, এবং যে চাপের মধ্যে করেছেন 1-0 গোলে পিছিয়ে থাকা, খেলার মাত্র 13 মিনিট বাকি, সেই অবস্থায় অ্যানজো ফার্নান্ডেজের গোলটি ছিল আমার বিবেচনায় এবারের বিশ্বকাপের সবচেয়ে দর্শনীয় গোল। এবং সমতা আসার কিছুক্ষণ পরে মেসিরই পাস থেকে আবার একটি গোল করে নিয়ে গেল। তো এই প্লেয়ারদের ভিতরে যে সবসময় গোল করলেই যে একজন প্লেয়ার ভালো খেলোয়াড় তা না, কিন্তু গোলের অ্যাসিস্ট এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের চাপকে সহ্য করে নিজের দলকে স্থির রাখা, সামনে নিয়ে যাওয়ার যে একটা স্কিল, সেটাকেও কিন্তু বিবেচনা করা হয়। আচ্ছা, আজকে যে আপনার এই যে সেন্ট্রাল পার্কে এখানে যে অ্যাটাক হলো, এখন দেখতে পাচ্ছি আমি যে নিউ ইয়র্ক পোস্ট যেটা করেছে সেটা হলো যে নিউ ইয়র্ক সিটি অ্যাটাকার ইয়েল্ড আল্লাহু আকবার as he randomly stabbed two men near Central Park according to victim witness. এটার আপনার জানা আছে কিছু এই বিষয়ে? আমি এখনো দেখিনি, এটা লেটেস্ট একটা ডেভেলপমেন্ট আমি এখনো দেখিনি। তবে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে এই ধরনের জিনিসের রাইট ওয়ে কমেন্ট করার আগে আমাদের পূর্বাপর বিষয়টি যাচাই বাছাই করা দরকার। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় এই ধরনের ইনসাইটেড নিউজ, মানে ইনসাইট করে দেওয়া, উত্তপ্ত করে দেওয়া নিউজ ছাপা হয়, কিন্তু অনেক সময় দেখা গেছে অতীতে কয়েকদিন পরে তারা ক্ষমা চায়, কিন্তু যা কাজ করার করে ফেলে। আমরা এই বিষয়ে মন্তব্য করার আগে আরেকটু অপেক্ষা করতে চাই। একটু আপনি চেক করে দেখেন, আমরা দেখি পরে নাইলে আপনার কাছে জানবো। আলামিন রাসেল, আপনার কাছে যাই। এনি কমেন্ট অন ফুটবল? না তাহের ভাই, ধন্যবাদ। আপনার নাজমুল ভাই খুব সুন্দর করে বললেন, যদিও আমি নাজমুল ভাইয়ের মতো আর্জেন্টিনার সমর্থক ছিলাম না, বাট না, আমি আর্জেন্টিনার সমর্থক না, এটা রং অ্যাসাম্পশন। আচ্ছা, আমি বুঝলাম না যে আমি একটা কথা বলি রাসেল ভাই, এটা অনেকেই মনে করেন, আমি এখনো মনে করি এই ওয়ার্ল্ড কাপের 2টা গোল আমার সবসময় মনে থাকবে। একটা সেই অ্যানজো ফার্নান্ডেজের কথা বললাম, আর একটা ফ্রান্সের প্রথম ম্যাচে কেলিয়ান এমবাপ্পের প্রথম গোলটা, যেটা ডি বক্সের বাইরে থেকে অত্যন্ত পাওয়ারফুল শট। এই 2টা গোল অনেকদিন আমার মনে থাকবে। আমি তো কোনো দলের সমর্থক না। আপনি কোন দলকে সমর্থন করছেন এই ওয়ার্ল্ড কাপে? আমি ফুটবল যারা ভালো খেলে তাদেরকে সমর্থন। ওকে, সো এটা প্রশ্ন আসছে যেটা না, যে এটা কেন হয় সেটাও রাসেল ভাইকে আমি বলি আপনাদেরকে কথা। যে সমস্ত ফ্যানরা তাদের আবেগ কন্ট্রোল করতে পারে না, তাদের এই অবস্থা হয়। কিন্তু আমরা তো আবেগকে কন্ট্রোল করতে পারি। আমি ভালো খেলা দেখতে মাঠে যাই না, দ্যাটস ফাইন। আপনি আপনার পজিশন আপনি ঠিক আছে, কথা বলি, কিন্তু আপনাকে নিয়ে সবাই মনে করে কেন? এটা আমার প্রশ্ন হলো এটা, যে আপনি আর্জেন্টিনা পছন্দ করেন, এইটা আর কিছু না। আমি এটা কথা বলি, আর্জেন্টিনা পছন্দ করার না পছন্দ করার কথাটা আমি বলি একটু আপনাদেরকে। সেটাই হচ্ছে যে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, মনে রাখা দরকার। আমরা ফুটবল কেন দেখতে যাই মাঠে? সুন্দর গোল, সুন্দর পাস, সুন্দর ড্রিবলিং, এগুলোই তো দেখতে যাই, নাকি মারামারি, কে কাকে ল্যাং মেরে ফেলে দিল, কে কাউকে ফাউল করলো, কি রেড কার্ড খেলো, এগুলি দেখতে যাই। কোনটা? যদি আমরা দৃষ্টিনন্দন ফুটবল খেলা দেখতে যাই, তাহলে রোনাল্ডো তো এখন খেলে না, তারপরে ইটালির ইয়েও এখন খেলে না, তারপরে জার্মানির যে গার্ড মুলার, তার গোল আমরা এখন ইটালির কে রসি রাইট, পাওলো রসি, তো আমরা এগুলি দেখি না। সেই পাওলো রসির যে শট সেন্টার ফিল্ড থেকে গোল পার পর্যন্ত, ওইটা কি আমরা দেখি? এখন দেখি না। তো আমরা কাকে দেখি? মেসিকে দেখি। আমরা কাকে দেখি? হয়তো আগামী দিনে আমরা এই লামাইন ইয়ামালকে দেখবো, সে দৌড়া, তার সেই পোস্টটা আছে এখনো পর্যন্ত। কতদিন, কয় বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে পারে, সেটা হচ্ছে দেখার বিষয়। আমি ফুটবল খেলা শৈল্পিক দিকটাকে দেখি। এখন যেমন ধর, আমি একটু উদাহরণ দিই, যে আপনার কথা যখন তুলেছেন একটু শেষ করি। স্পেন যখন সেদিন জিতলো, এমন একটা শট স্পেনের, আপনি বলেন যে শটটাকে আপনি দর্শনীয় বলতে পারবেন? বলেন, বলতে পারবেন? একটা দর্শনীয় ছিল, বাট এটা ইয়ে হয়ে গেছে আপনার, এটা অফসাইড নাকি যেন হয়ে গেছে। স্পেন সেদিন ওয়ার্ল্ড কাপ জিতার খেলা খেলেছে, ওয়ার্ল্ড কাপ তাদের জিততে হবে। দর্শনীয় ফুটবল খেলে লোকদেরকে আনন্দ দিয়ে, সেটা নয়, সেটা মূল বিষয় ছিল না তাদের গেম প্ল্যানে। ওকে, আরেকটি কথা বলি, আপনারা আমেরিকার খেলা দেখেছেন, অন্যান্য টিমের খেলা দেখেছেন, দৃষ্টিনন্দন খেলা দেখেছেন। আপনারা আমাকে বলেন যে কোন টিমটা পাওয়ার ফুটবল ছেড়ে সুন্দর দৃষ্টিনন্দন পাসের মাধ্যমে খেলেছে এবার ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি, এবং সবচেয়ে চাপের মুখেও যেই দলটা পাসিং, শর্ট পাস, ক্লোজ পাস, একজনকে আরেকজনকে ক্রস করা থেকে বিরত থাকেনি, কোন টিমটা?
বলেন আপনারা? একাধিক টিম হইতে পারে, কিন্তু আমি একটা টিমকে উল্লেখ করছি না। তো এই জিনিসগুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। আমরা আবেগটাকে কন্ট্রোল করে মাঠে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আলামিন রাসেল, আপনার কাছে যাই, খুব ইম্পর্টেন্ট একটি বিষয় যে এখন থেকে হোম কেয়ার এজেন্সিগুলিতে এসিডি এর মাধ্যমে আর পিসি অর্থাৎ কেয়ার গিভার সার্টিফিকেট যেটা দেওয়া হতো আগে, এটা আর দেওয়া যাবে না। এখন কমপক্ষে 40 ঘন্টার ক্লাস করতে হবে, এই ধরনের রিপোর্ট বেরিয়েছে, এবং এই জন্য যে এজেন্সিগুলো তাদের ট্রেনিং সেন্টারকে রূপান্তর করতে বলা হয়েছে। সো ট্রেনিং সেন্টার একটা বিষয়, একটা হলো যে এসিডির মাধ্যমে পিসিএ সার্টিফিকেট নিতে হবে। আগে তো ধরেন যে কোনো এজেন্সি থেকে সার্টিফিকেট দেওয়া সম্ভব হতো এবং তারা কেয়ার গিভার হিসেবে কাজ করতো। সো এই বিষয়টি একটু ডিটেলস বলবেন আপনি, যেহেতু এই লাইনে আপনি এক্সপার্ট। ধন্যবাদ তাহের ভাই এবং টাইম টিভি সকল দর্শকদের। বিষয়টা তা যাওয়ার আগে, আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটু বলি যে আপনার পিসিএ বা এইচএইচ এ যে আপনার সার্টিফিকেশনের ব্যবস্থাটা এটা কিভাবে হয়। সেটা দুইভাবে হয়। একটা হলো যে যেটা আপনি উল্লেখ করলেন যে এসিডিটা হলো যে আপনার অল্টারনেটিভ কম্পিটেন্সি ডেমনস্ট্রেশন, যেটা হ্যাঁ মানেটা এরকম যে আপনার যারা আগে কেয়ার গিভার হিসেবে কাজ করেছে, হ্যাঁ যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে সিডিপ্যাপে, তো তারা এই যে 40 ঘন্টা যে কোর্সটা আছে বা 75 ঘন্টা যে কোর্সটা আছে সেটা ওয়েভার পাবে কিছু ডেমনস্ট্রেশন দেখাতে, যে আমি ওয়েট লিফটিং থেকে শুরু করে বা এরকম তাকে ডেমনস্ট্রেশন দেখাতে হবে, এবং এই এক্সাম গুলো হওয়ার পরে তাকে আপনার সার্টিফিকেট দেওয়া হতো পিসি এর জন্য। তো গত এই মাসে জুলাই 16 তারিখ থেকে ডিপার্টমেন্ট অফ হেলথ একটা নোটিশ জারি করেছে, এবং সেটা আপনার হকুলের অফিসে এবং হেলথ কমিশন এটাকে অ্যাপ্রুভ করেছে। সেটা হলো যে আপনার এখন থেকে আর এসিডির মাধ্যমে আপনার কোনো পিসিএস সার্টিফিকেশন দেওয়া যাবে না। তার মানে দাঁড়ালো যে একটা ওয়েতেই এখন পিসিএস সার্টিফিকেটটা পাবে, কেয়ার গিভারের সার্টিফিকেটটা পাবে, সেটা হলো ইন পার্সন ক্লাস করতে হবে এবং মিনিমাম 40 ঘন্টা। তো আপনার এইচএইচ এর ক্লাস মিনিমাম 75 ঘন্টা। এই ক্লাসগুলো করে, ইন পার্সন ক্লাসগুলো করে তারপরে তাকে সার্টিফিকেট নিতে হবে। তো এই যে পদ্ধতিটা হলো, এই পদ্ধতির মাধ্যমে যেটা হলো সেটা হলো যে আপনার আগে যে সিস্টেমটা ছিল যে সরাসরি আপনার ওই কোর্সটা না করলে হতো যে আপনার ওয়েবার নিয়ে তারা সার্টিফিকেট পেয়ে যেত, সেটা থাকছে না, তাকে ক্লাসে যেতে হচ্ছে। এটা একটা ব্যাপার। আর এর মধ্যে তারপরে আমি আর একটু আসি, সেটা হলো যে আপনার এই যে যারা পিসিএ করছেন বা এইচএইচ, অনেকে আমাদের কাছে কোশ্চেন করেন, আমাকে টেক্সট পাঠান যে এইচএইচ এবং পিসিএ আমি করলে আমি কি ধরনের কাজ করতে পারবো, বা এই সার্টিফিকেটটা এক্সপায়ার হয় কিনা, কোন সার্টিফিকেটটা এক্সপায়ার হয়, এটার মধ্যে পিসিএ বা এইচএইচ এর মধ্যে পার্থক্যটা কি। তো আমি যদি একটু একদম মানে খুব মানে সহজ ভাষায় বলি, সেটা হলো যে পার্সোনাল পিসিএটা হলে যে আপনি তার কেয়ার গিভার হিসেবে কাজ করতে পারবেন এবং তার মানে দৈনন্দিন কাজে যে হেল্প করা, যে তাকে ওষুধ খাওয়ানো, কমপক্ষে 3টা কাজে হেল্প করা, এই বিষয়টাকে বোঝায়। যেমন তার খাবার প্রিপারেশন করা, তার গ্রুমিং এ, তার গোসলে সহযোগিতা করা, তার ওষুধ খাওয়ানোর জন্য সহযোগিতা করা, অথবা তার ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের জন্য সহযোগিতা করা, যেটা মেডিকেল স্কেজুয়ালিং হেল্প করা, এই কাজগুলি পিসিএ করে থাকে। আর এইচএইচে আপনার বেসিক্যালি যারা ওই যে কিছু এই কাজগুলির সঙ্গে আপনার ভাইটাল কিছু টেস্ট আছে, যেমন ধরেন আপনার ব্লাড প্রেশার চেক করা, ব্লাড গ্লুকোজ চেক করা, এই কাজগুলি পিসিএ করতে পারে না, এইচএইচে করতে পারে। দুটো পার্থক্য, হ্যাঁ, যে আপনার ভাইটাল চেকগুলি করতে পারবে, এবং আরেকটা হলো যে এইচএইচে এই কাজগুলি করার জন্য এইচএইচ এর ট্রেনিংটা হলো 3 উইকস এর, যে আপনার 75 ঘন্টা মিনিমাম, কিন্তু আপনার ডেমনস্ট্রেশন থাকে, এগুলো দিয়ে আপনার প্রায় 90 ঘন্টার মতো ক্লাস করতে হয়। তো পিসিএ হলো 2 উইকস এর ক্লাস, 40 ঘন্টা মিনিমাম, কিন্তু 65 ঘন্টার মতো ক্লাস করতে হয়। আর এইচএইচে হলো 75 ঘন্টা, বাট 90 থেকে 95 ঘন্টা ক্লাস করতে হয়। এখন আসি যে আপনার পিসিএ কিন্তু আপনার সার্টিফিকেটটা কখনো এক্সপায়ার হয় না, কিন্তু এইচএইচ এর সার্টিফিকেটটা এক্সপায়ার হয় না, কিন্তু ল্যাপস হতে পারে। মানেটা হলো যে পিসিএ যিনি আছেন তিনি যদি তার ট্রেনিং এর পরে কখনো কাজ না করেন, কোনো অসুবিধা নেই, তার সার্টিফিকেটটা ল্যাপসও হবে না, এক্সপায়ার হবে না। কিন্তু যিনি এইচএইচ এ আছেন তিনি যদি আপনার মানে কন্টিনিউয়াসলি 24 মাস উনি যদি কাজ না করেন, তাহলে ওনার সার্টিফিকেটটা কিন্তু ল্যাপস হয়ে যাবে। এখানে এক্সপায়ারের কোনো ব্যাপার নেই, সরাসরি উনি সার্টিফিকেটটা হারিয়ে ফেলবেন। এটা পার্থক্য। আর একটা কোশ্চেন আমি প্রায় পাই, সেটা হলো যে যারা মানে বাচ্চাদের কাজ কারা করতে পারবে, পিসিএ করতে পারবে নাকি শুধুমাত্র এইচএইচ এরা বাচ্চাদের কাজ করতে পারবে যাদের বয়স 18-র নিচে। তো কোশ্চেনটা হলো যে দুই পক্ষই করতে পারবে, যাদের এইচএইচ বা পিসিএস মানে সার্টিফাইড যারা, তারা
বোধ আপনার বাচ্চাদের কাজ করতে পারবে অ্যাডাল্টের সঙ্গে। সুতরাং এখানে কোনো ইয়ে নেই, বাট ডিপেন্ড করে কোন ধরনের সার্ভিসটা বেসিক্যালি তার দরকার। তার যদি আপনার ওই ধরনের ভাইটাল কোনো চেকের ব্যাপার থেকে থাকে বা এই বিষয়গুলো থেকে থাকে, তাহলে যে এজেন্সিতে কাজ করবেন উনি আসলে নির্ধারণ করবেন, ওই এজেন্সি, যে আসলে তার জন্য পিসিএ সার্টিফাইড মানে 8 দরকার নাকি এইচএইচ সার্টিফাইড 8 দরকার। তো এই হলো তারপরে আরেকটা কোশ্চেন আসে, সেটা হলো যে আপনার পিসিএ বা এইচএইচ এই ট্রেনিং গুলো কিন্তু ফ্রি। এটা কিন্তু আপনার ডিওএইচ এর রিকোয়ারমেন্টস। এই ট্রেনিং এর সমস্ত কোর্স ম্যাটেরিয়ালস এবং আপনার কোর্স ফি সবকিছুই ফ্রি। এটা ডিওএইচ এটা টেক কেয়ার করে থাকে। আর এটাই মোটামুটি। আর আরেকটা বিষয় হলো যে কারা আপনার এই যারা এখন এক্সিস্টিং যে আপনার এসিডি যারা সার্টিফিকেট দিচ্ছেন, তারা চাইলে তাদের ট্রেনিং তাদের সেন্টারটাকে মানে রেগুলার ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করতে পারবেন। তখন তাদের নামও লিস্টে চলে আসবে ডিপার্টমেন্ট অফ হেলথে। আর এখন ডিপার্টমেন্ট অফ হেলথের যে লিস্টটা আছে, তাদের ওয়েবসাইটে গিয়ে কারা এই ট্রেনিং গুলো করায় তাদের নামগুলো পাওয়া যাবে। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। সো এই ব্যাপারে আপনি তো বেস্ট কেয়ারের সাথে ইনভলভ, রাইট? সো বেস্ট কেয়ার জি, জি। কি এই যে আপনার পিসিএস সার্টিফিকেট যেটা, এই সার্টিফিকেটের কি ফ্যাসিলিটি তাদের আছে, তারা কি করতে পারবে? হ্যাঁ, রাইট। সো বেস্ট কেয়ার হলো যে আপনার আমেরিকার মধ্যে সবচেয়ে পুরনো একটা হোম কেয়ার এজেন্সি, যেটা 45 বছর প্রায় 50 বছরের কাছাকাছি তারা এই লেক্সা যেটা পিসি এবং এইচএইচ সার্ভিসটা দিয়ে আসছে। আগে তারা সিডিপেপ সার্ভিসটাও দিত এক সময়। তো বেস্ট কেয়ারের আপনার টোটাল 11টা ট্রেনিং সেন্টার আছে, নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ডের 2টা, ওয়েস্টচেস্টার, এভাবে আপনার টোটাল 11টা আপনার তাদের ট্রেনিং সেন্টার আছে। এবং এই বেস্ট কেয়ারের মাধ্যমে তারা পিসিএ বা এইচএইচ ট্রেনিং নিতে পারবে। এবং এটা ট্রেনিংটা অবশ্যই ফ্রি, হ্যাঁ, এবং অবশ্যই ইন পার্সন ক্লাস করতে হবে। সো সো এইটার জন্য যারা যেমন ধরুন বাংলাদেশে আরো অনেকগুলো হোম কেয়ার এজেন্সি আছে, সো যে কোনো হোম কেয়ার এজেন্সি এই ট্রেনিং দিতে পারবে, না তাদের নিজস্ব আগে এই সার্টিফিকেট লাগবে যে ওকে দে আর এলিজিবল টু প্রোভাইড দি সার্টিফিকেট? প্রথমত হলো যে আপনার ট্রেনিং সেন্টার চালাইতে গেলে ওই ট্রেনিং সেন্টারটা অবশ্যই ডিপার্টমেন্ট অফ হেলথ এর অ্যাপ্রুভ হতে হবে, রাইট, অ্যাপ্রুভ লাগবে। এবং হ্যাঁ, ওই ট্রেনিং সেন্টারটা ডিপার্টমেন্ট অফ হেলথ এর অ্যাপ্রুভ হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ওইটা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ যদি আরএন থাকে, আরএনরাই কিন্তু ট্রেনিং করাবে এই ট্রেনিং গুলো। আপনার রেসিডেন্সিয়াল নার্স ছাড়া ট্রেনিং গুলো করানোর কোনো সুযোগ নেই, তো তারাই ট্রেনিং গুলো করাবেন। তো এই যে যিনি নার্স ওই সেন্টারে ট্রেনিং করাবেন, ওই সেন্টারে ট্রেনিং করাতে গেলে আপনার ওই নার্সকেও ডিপার্টমেন্ট অফ হেলথ এর অ্যাপ্রুভাল নিতে হবে এবং এনলিস্টেড হতে হবে। সো এটা আপনারা যারা করাচ্ছেন এটা ফ্রি, এটাতে কোনো পয়সা দিতে হবে না? না, এটা ফ্রি অবশ্যই, কারণ ডিপার্টমেন্ট অফ হেলথ এর রিকোয়ারমেন্টস এটা ফ্রি করতে হবে। ও, যে অন্য কেউ যদি পয়সা নেয় এটাতে, এটা কি না, পয়সা নিতে পারবে না, এটা নিয়মই, এটা পয়সা নিতে পারবে না। এটা ফ্রি একদম ফ্রি, হ্যাঁ, ট্রেনিংটা ওকে। সো আপনাদের সাথে যদি আপনাদের কোম্পানির মাধ্যমে যদি বেস্ট কেয়ারের মাধ্যমে কেউ যদি আপনার এই সার্টিফিকেট নিতে চায়, দেন হাউ দে আপনারা কিভাবে কন্ট্যাক্ট করবে? আমি একটা ফোন নাম্বার দিতে পারি তাহার ভাই, ওখানে কল করলে আপনার পুরো ইনফরমেশন গুলো পাওয়া যাবে, ট্রেনিং এর স্কেজুয়াল পাওয়া যাবে, এটা পাওয়া জি, যাবে আর কি। জি প্লিজ। 516-666-5802। আমি রিপিট করছি, 516-666-5802। ওকে, থ্যাংক ইউ আলামিন রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং এটি আমাদের তো এর আগে করা হয় নাই। হাসান ভাই, আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার কাছ থেকে অনেক জিনিস আজকে শুনবো, বাট ছোট্ট একটা জিনিস জেনে নিই আগে আমাদের আরিফের কাছ থেকে। যে আরিফ, ওই যে ড্রাইভারদের যে উবার অ্যান্ড লিফট, এই লিফটের যে এম্বার্গো দেওয়া হয়েছিল, যে উবারের লিফট একটা নতুন আইন প্রয়োগ করেছিল, এটার ব্যাপারে কোর্ট আজকে মানে এটাকে বোধহয় স্থগিত করেছে, এবং যার কারণে উবার লিফট যারা ড্রাইভার তাদের একটা রিলিফ, তারা অনেক স্বস্তি প্রকাশ করেছেন। এইটা কি হয়েছে একটু জাস্ট নিউজটা বলবেন? ধন্যবাদ জনাব আবু তাহের। বেসিক্যালি সংবাদটি হচ্ছে এরকম যে যারা নিউ ইয়র্কের 5টি বড়তে উবার কিংবা লিফট চালায়, তাদের দেখা যায় যে হঠাৎ করে রাতে বা দিনে হঠাৎ করে দেখা যায় যে তাদের যে অ্যাকাউন্টটি হঠাৎ করে ডিঅ্যাক্টিভেশন হয়ে যায়। অর্থাৎ কেউ হয়তো অভিযোগ করেছে তার বিরুদ্ধে, কোনো রকম প্রমাণ ছাড়াই সেটা ডিঅ্যাক্টিভেশন হয়ে যায়। সেই বিষয়টিকে মাথায় রেখে নিউ ইয়র্ক সিটি প্রশাসন একটি আইন করেছিল, যে আইনটি 28 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। আইনটি হলো এরকম: গুরুতর কোনো অভিযোগ যদি কেউ না করে থাকে, হঠাৎ করে উবার কিংবা লিফট ডিঅ্যাক্টিভেশন করতে পারবে না, মানে তাদের অ্যাপস ডিঅ্যাক্টিভেট করতে পারবে না, তাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে পারবে না। রাইট,
নিউ ইয়র্ক সিটি প্রশাসন যেটা করেছিল যে 28 তারিখ থেকে সেটা কার্যকর হওয়ার কথা ছিল, যে হঠাৎ করে উবার বা লিফট যে কোনো ব্যক্তির, অর্থাৎ 87,000 এই অ্যাপস চালায় উবার এবং লিফট মিলিয়ে, এই 87,000-এ যে কাউকে হঠাৎ করে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই চট করে ডিঅ্যাক্টিভেশন করতে পারবে না। অবশ্যই গুরুতর অভিযোগ থাকতে হবে, সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভেশন করতে পারবে। এরকম একটি আইন পাশ করেছিল। যদিও আজ যেটা হয়েছে, একজন ফেডারেল বিচারক ডিস্ট্রিক্ট জর্জ গ্রেগরি উডস, উনি মূলত এইটি আপাতত আটকে দিয়েছেন। তো এখন থেকে 28 তারিখে যেটা কার্যকর হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। আর এখানে আরেকটি বিষয় যেটা উল্লেখ করা হয়েছে, যে যে আইনি উদ্যোক্তা কাউন্সিলিং সদস্য শিকার যেটা তীব্র আপত্তি জানিয়ে এই বিষয়টি বলেছেন যে অ্যাপস ভিত্তিক চালকদের ন্যায্য প্রক্রিয়ার অধিকার নিশ্চিত করতে তারা লড়াই চালিয়ে যাবেন। অর্থাৎ এখন সেটি আটকে গেল। সত্যিকার অর্থে এখন থেকে আগে যেটা সুখবর ছিল উবার এবং লিফট ড্রাইভারদের ক্ষেত্রে, সেই সুখবরটি আর থাকছে না। অর্থাৎ আগের আইনটি থাকছে, যে কোনো সময় যে কারো ডিঅ্যাক্টিভেশন যে করার যে প্রক্রিয়া উবার এবং লিফট সেটা করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, যাই এখন আপনার কাছে। যে হাসান ভাই, আপনি জানেন যে সৌদি আরবকে নিউক্লিয়ার আপনার অ্যাটমিক এনার্জি দেওয়ার একটা প্রক্রিয়া চলছে এবং যুক্তরাষ্ট্র এটাকে সাপোর্ট করছে। ইরানে আপনার সেম প্রোগ্রাম বলা যায় ইরানের, কিন্তু ইরানের এই প্রোগ্রামের ব্যাপারে সারা বিশ্ব একাট্টা তাদের বিরুদ্ধে, দু একটি দেশ ছাড়া। কিন্তু সৌদি আরবের বিরুদ্ধে তেমন কোনো আমরা উচ্চবাচ্য শুনতে পাচ্ছি না। তো সৌদি আরব যদি এটার এনার্জির, এই অ্যাটমিক এনার্জির আপনার তারা যদি এটা করতে পারে, দেন মধ্যপ্রাচ্যের যে আপনার এই যে কোল্ড ওয়ার অথবা প্রকাশ্য ওয়ার এবং ইসরায়েল একটা বিষয় আছে, এটা রূপটা কেমন হবে? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। ইতিমধ্যে চুক্তি হয়েছে, গতকাল একটা প্রাথমিক চুক্তি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি তারা স্বাক্ষর করেছে। চুক্তিটা কি বলা হচ্ছে, যে এটা 30 বছর মেয়াদি দীর্ঘ একটা চুক্তি, যার অধীনে যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় সৌদি আরবে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের উদ্দেশ্যে পারমাণবিক শক্তি নিউক্লিয়ার প্ল্যান্ট স্থাপনার ব্যবস্থা করা হবে। গুরুত্বপূর্ণ কোনটা এখানে, পুরো ব্যাপারটাই মার্কিন ব্যবস্থাপনায় বলা হচ্ছে যে মার্কিন নেতৃত্বে, মার্কিন ব্যবস্থাপনায় আগামী 2 বছর স্টাডি করা হবে যে সৌদি আরব তার ভূমিতেই, তার দেশেই ইউরেনিয়াম এনরিচ করতে পারবে কিনা। আপনারা জানেন ইউরেনিয়াম 60% এনরিচ করার পরে এটাকে অস্ত্র আকারে এটা রূপান্তর করা যায়। ভয়টা এখানেই যে এটা পিসফুল থেকে হাইলি এনরিচড হলে এটাকে খুব সহজে নয়, সম্ভবপর এটাকে পারমাণবিক অস্ত্রে পরিণত করবার। সেইটি অ্যাভয়েড করবার জন্য এই চুক্তিতে বলা হচ্ছে যে স্টাডি করা হবে আগামী 2 বছর, চুক্তি সম্পাদনের পরে 2 বছর দেখা হবে যে এটা লোকালি প্রডিউস করা সম্ভব কিনা। অত সহজ নাও হতে পারে, না হলে সেক্ষেত্রে বিদেশ থেকে ইম্পোর্ট করে তারা ইউরেনিয়াম আনবে। অধিকাংশ দেশ তাই করে থাকে, যেমন ইউএই, তার 2টো নিউক্লিয়ার প্ল্যান্ট আছে, সেটাও বিদেশ থেকে ইউরেনিয়াম নিয়ে তারা এর প্রসেস করে থাকে ইউএইতে, আরব আমিরাতে। তো এটা নিয়ে কেন এত কথা? আপনি ঠিকই ধরেছেন যে ইরানও ঠিক একইভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করার কথা বলে আসছে। তবে তারা অলমোস্ট 1000 পাউন্ডের মতো ইউরেনিয়াম 7% বেশি হাইলি এনরিচ করেছে। মানে এই হাইলি এনরিচ ইউরেনিয়াম ইরান চাইলে যদি থেকে থাকে, এখন ওই যুদ্ধের পরে আগের কথা বলছি আমরা, যদি থেকে থাকে তাহলে এইটাকে ইরান প্রয়োজন বোধে পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ভয়টা সেখানে। সেই ভয়টা অ্যাভয়েড করবার জন্য আমেরিকা বলে দিচ্ছে, করো তোমরা পারমাণবিক শক্তি ব্যবহার করতে চাও, শান্তিপূর্ণ কাজে করতে পারো, কিন্তু পুরো কাজটা করবো আমরা। তাতে আমাদের লাভটা কি? আমরা যারা আমেরিকান, যে এই যে স্থাপনা নির্মাণ করা হবে, যেটা অটোমেটিক ওভারনাইট হবে না, ইট মাইট টেক সেভারাল ইয়ার্স, এবং কমপক্ষে $10 বিলিয়ন এর পেছনে ব্যয় হবে, তার পুরোটাই
প্রায়োরিটি ভিত্তিতে আমেরিকান কোম্পানি করবে। কেমন মানে মার্কিন কোম্পানিগুলি এই পুরো ব্যবস্থাপনার পেছনে, ম্যানেজমেন্টে, কনস্ট্রাকশনে এবং এবং পরিচালনায় যুক্ত হবে। শুধু তাই না, বলা হচ্ছে যে য- যদি কোনো কারণে এই চুক্তিটি না হয়, যদি কোনো কারণে চুক্তি ফল অ্যাপার্ট করে, ভেঙে যায়, অন্য কোনো দেশকে সৌদি আরব অ্যাপ্রোচ করতে পারবে না। কেমন, এটা সেফগার্ডটার। সৌদি আরব বলছে যে সব ঠিক আছে, কিন্তু বাইরের কোনো শক্তি এসে এটাকে ইন্সপেক্ট করতে পারবে না, ইন্ট্রুসিভ কোনো ইন্সপেকশন হবে না। মানে IAEA, জাতিসংঘের যে সংস্থা আছে, পারমাণবিক শক্তি সংস্থা, তারা ইন্সপেক্ট করতে পারবে না। যেটা ইরানের ক্ষেত্রে যেটা আছে, ইরানের ক্ষেত্রে IAEA কিন্তু ইন্সপেক্ট করতে পারে, এইখানে করা যাবে না, সৌদি আরব বলে রেখেছে। তো প্রেসিডেন্ট ট্রাম্প কেন এই চুক্তি করতে যাচ্ছে, এটা নতুন কোনো কথা নয়, এটা অনেক আগে থেকেই কথা চলে আসছে। কিন্তু বাইডেন আমলেও চুক্তি প্রায় হয়ে এসেছিল, কাগজপত্র তৈরি হয়েছিল, আলটিমেটলি হয়নি। তার কারণ বাইডেন সাহেব প্রস্তাব করেছিলেন যে এই চুক্তি স্বাক্ষরের আগে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ করতে হবে। যে অ্যাব্রাহাম অ্যাকর্ডস সৌদি ট্রাম্পের আমলে হয়েছিল, ট্রাম্পের জামাতার জ্যারেড কুশনারের মাধ্যমে, সেই চুক্তিতে সৌদিকে অন্তর্ভুক্ত হতে হবে। রাজি হয়নি তখন সৌদি আরব। এবারও প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তি স্বাক্ষরের পরে বলেছেন যে যদি সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসের সঙ্গে সংযুক্ত না হয়, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করে, তাহলে চুক্তি করব না আমরা। এটি হঠাৎ করে তিনি এই শর্ত আরোপ করেছেন। এর আগে তিনি বলেছেন কেন চুক্তি করতে যাচ্ছি আমরা। তিনি বলছেন যদি আমরা না করি, যদি সৌদি আরবের সঙ্গে এই চুক্তি আমরা না করি, তাহলে চীন বা রাশিয়া বা অন্য কোনো দেশ করার সুযোগ পেতে পারে। তা প্রিভেন্ট করবার জন্যই আমাদেরকে এই চুক্তি করতে হবে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, যদি চুক্তিটা হয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ কেন এই একইভাবে পারমাণবিক অস্ত্র, পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য উদ্যোগী হবে না? হবে, অলমোস্ট ডেফিনেটলি। আপনারা জানেন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এ নিয়ে কথা বলেছে। আমি একটু আগে বললাম UAE, তার দুটো স্থাপনা আছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য। মানে ব্যাপারটা হচ্ছে যে সৌদি আরব এবং অন্যান্য আরব দেশও যারা তেল সমৃদ্ধ, তারা বুঝতে পারছে যে আগামী 20-25 বছর পরে কিন্তু আর এই তেল থাকবে না। তাদের যে এই রমরম অবস্থা অর্থনীতির, তা পুরোটা ডিপেন্ড করে কার উপর? একমাত্র শক্তি সোর্স তাদের কি? তেল। কিন্তু 30 বছর পরে এই তেল আর থাকবে না। কেমন? তাছাড়া বিকল্প জ্বালানি উদ্ভাবন হচ্ছে, সেটাও একটা বড় ফ্যাক্টর। সেটা মাথায় রেখে সৌদি আরব এখন থেকে প্ল্যান করছে যে যাতে করে তারা স্মুথলি ট্রানজিট করতে পারে পরবর্তী পর্যায়ে, তা হচ্ছে যে নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করে। সে কারণে সৌদি আরব বর্তমান যে রাজপুত্র MBS মোহাম্মদ বিন সালমান, তার নেতৃত্বে এই পরিকল্পনা করা হয়েছে। এবং তিনি গত 10-12 বছর ধরে, তার চেয়ে বেশি সময় ধরে তিনি চেষ্টা করছেন এই জাতীয় একটা প্রজেক্ট হাতে নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলতে। আমেরিকা কেন? প্রথমত আমেরিকা সবচেয়ে অ্যাডভান্স নিউক্লিয়ার কান্ট্রি, এক। আর 2 নম্বর, আমেরিকার সঙ্গে এক ধরনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির মাধ্যমে করা যাবে। যদি এই চুক্তিটা করা হয়, আমেরিকার লাভ, আমেরিকা টোটাল কন্ট্রোল করবে সৌদি আরবের এই সেক্টরটা। অন্যদিকে সৌদি আরব আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঢুকতে পারবে। ফলে দু দেশের জন্যই কিন্তু এটা উইন উইন সিচুয়েশন তারা মনে করছে। কিন্তু এখন যেহেতু আজকাল ইনফ্যাক্ট ট্রাম্প সাহেব শর্ত দিয়েছেন, এবং আমরা জানি যে সৌদি আরব স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই অ্যাব্রাহাম অ্যাকর্ডস যুক্ত হবে না যতক্ষণ না ইসরায়েল প্যালেস্টাইন প্রশ্নে একটি প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের ব্যাপারে একটি সুস্পষ্ট পথরেখা নির্দেশ করে। এখন যে অবস্থা আছে সেই অবস্থায় কোনোভাবেই সৌদি আরব রাজি হবে না। ইন্টারেস্টিংলি, সৌদি আরবের বাদশার একটা কথা আছে, তিনি একবার বলেছিলেন যে আমি খুব একটা আগ্রহী নই প্যালেস্টাইন নিয়ে, কিন্তু আমার দেশের মানুষ আগ্রহী। প্যালেস্টাইনের সৌদি আরবের 99% লোক অ্যান্টি ইসরায়েল বলে পরিচিত, এবং তারা সবাই চায় প্যালেস্টাইন স্টেট গঠিত হোক। MBS বলছেন যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এ প্যালেস্টাইন স্টেট, বাট মাই পিপল ডু। সে কারণেই আমাকে এই শর্তটা আরোপ করতে হচ্ছে। আগে প্যালেস্টাইন স্টেট হবে, তারপরে আমরা নর্মালাইজ করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সো আরেকটি খবর আপনাকে জানতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প অল অফ এ সাডেন 80টা দেশের উপর যে ট্যারিফ ইম্পোজের যে সিদ্ধান্ত নিলেন, এইটা হঠাৎ করে মানে
হোয়াট ইজ দ্য রিজন, এবং এটার ব্যাপারে যে এটার যে ব্যাকলাস যেটা হবে, যে আমরাই ভিকটিম হবো, এটার দাম বাড়বে সব জিনিসের, এটা কি মনে হয় আপনার? হোয়াট ইজ দ্য রিজন? এটি প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের পুরনো পরিকল্পনা। যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সুপ্রিম কোর্ট বলছে ট্যাক্স আরো মানে ট্যারিফ হচ্ছে ট্যাক্স, ট্যাক্স ইম্পোজ করতে পারে একমাত্র কংগ্রেস। সে কারণে এই যে ট্যারিফটা আরোপ করা হলো এবং যে টাকাটা সংগ্রহ করা হলো সেটা বেআইনি, এবং সেজন্য আপনারা জানেন যে টাকাটা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। অনেক বড় বড় কোম্পানি ইতিমধ্যে অল্প স্বল্প টাকা ফেরত পেয়েছে, বাকিটা হয়তো পাবে বলে তারা আশা করছে। কিন্তু প্রেসিডেন্ট সাহেব তার ইমার্জেন্সি ক্ষমতা ব্যবহার করে স্বল্প মেয়াদে 6 মাসের জন্যে বা আরও কম সময়ের জন্যে ট্যারিফ ইম্পোজ করতে পারেন। এখানে এই যে নতুন ট্যারিফ ইম্পোজ করার শর্তটা কি, কারণটা কি? আমেরিকা বলছে যে এই দেশগুলি চাইল্ড লেবার ব্যবহার করে, শিশু শ্রম ব্যবহার করে পণ্য উৎপাদন করে এবং তা রপ্তানি করে। এটা থামানোর জন্য করছি আমি এটা করতে, যে তিনি কানাডার মতো দেশকে বা ইউরোপের অনেক দেশের উপরে তিনি ট্যারিফ ইম্পোজ করছেন 10 থেকে 12%, যেটা ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্ট যখন বলল যে এটা বেআইনি, তারপরে তিনি ইমার্জেন্সি ভিত্তিতে 10 থেকে 12%, 12.5% ট্যারিফ ইম্পোজ করেছিলেন। এই নতুন যে আইনটা তিনি আজকে ঘোষণা করলেন, সেই আইনের ভেতর দিয়ে তিনি ওই 10% থেকে 10-12% ট্যাক্সটাই তিনি বলবৎ রাখছেন, নতুন কোনো ট্যাক্স নয়। যে ট্যাক্সটা তিনি আবারও বুঝিয়ে বললেন, যে ট্যাক্সটা সুপ্রিম কোর্ট যখন বাতিল করে দিল, মনে আছে আপনার 40%, 50%, 70% পর্যন্ত তিনি আরোপ করার কথা বলেছিলেন, সেটি বাতিল হওয়ার পরে ট্রাম্প সাহেব 10 থেকে ঢালাওভাবে 10% ট্যারিফ আরোপ করেছিলেন। সেটা এক্সপায়ার হয়ে যাবে 6 মাসের মধ্যে, সে কারণে তিনি নতুন করে এখন এই 10 থেকে 12% ট্যাক্স ইম্পোজ করলেন। যেটা তিনি বুঝতে পারছেন না, তিনি মনে করছেন যে এর ফলে ওই দেশগুলি ক্ষতিগ্রস্ত হবে। তা তো নয়। ট্যাক্স আসলে কে পে করে? যে ইম্পোর্ট করে সে। ধরা যাক আবু তাহের, আপনি ইম্পোর্ট করছেন কানাডা থেকে খবরের কাগজ, নিউজ প্রিন্ট, আপনাকে পে করতে হবে, কানাডাতে পে করবে না। কিন্তু ট্রাম্প সাহেব যে কোনো কারণে মনে করেন যে এর ফলে ট্রাম্প ক্ষতিগ্রস্ত হবে, ফলে তিনি ইম্পোজ করেই যাচ্ছেন। কেন করছেন, কিভাবে কেন করছেন, ট্রাম্প সাহেবকে বুদ্ধি দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু তিনি করেই যাচ্ছেন। এটা বড় এটা এক ধরনের কি মানে একগুয়ে স্বভাবের লোক উনি যেটা মনে করেন সেটাই করেন, কাউকে, এবং ওনার সভাসদ যারা আছে এরা কেউ মনে সাহস করেন ওনার সামনে গিয়ে কথা বলার। এটা একদম ইরাশনাল তা কিন্তু নয়, এই অর্থে যে যখন হাই ট্যারিফ ইম্পোজ করা হয়, তার মানে এটাকে একটা ব্যারিয়ার তৈরি করে দেওয়া হলো, একটা ব্যারিয়ার তৈরি হলো। হাসান ভাই, এই কানাডা আমাদের গাড়ি রপ্তানি বন্ধ করে দিছে। কানাডা আমাদের আমেরিকার পণ্যগুলা যায় না, মানে এই সমস্ত ট্যারিফ মানে আরো পরিবর্তন দিয়ে আমেরিকার অর্থনীতি লাভবান হবে, এইটা নিয়ে আমরা কথা বলি না। আমরা শুধু মানে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে, মানে এই ট্যারিফের মাধ্যমে যে শুল্কটা আয় হবে, এটা আমেরিকার অর্থনীতিতে যোগান আসবে, এবং এটা বাণিজ্যিক ভারসাম্যের জন্যই তো এটা করা হচ্ছে। বলি আমি, এতে আমেরিকার অর্থনীতি লাভবান হবে না, এই কারণে যে এই ট্যাক্সটা আলটিমেটলি আমরা পে করব, আপনাকে আমাকে পে করতে হবে। আপনি যখন ওয়ালমার্টে যান, দেখবেন ওয়ালমার্ট বলে যে ট্যারিফ, ওরা জিনিসপত্রের দাম 10 টাকা আর 2 টাকা অ্যাড করে দেয়, এটা ট্যারিফ বলে। কেমন মানে, কখনোই যিনি এক্সপোর্টার কান্ট্রি এই ট্যারিফ পে করে না। ট্যারিফ পে করে যে ইম্পোর্ট করছে, আপনি করছেন তো, এবং আপনি যখন কিনবেন 10 টাকারটা 12 টাকায় কিনলেন, আপনিও পে করবেন। আপনি এটা পাস অন করে দেবেন কাকে? কনজিউমারকে। আমরা যারা ভোক্তা, তারা আলটিমেটলি পে করব। সে কারণেই এই ট্যারিফটা রিগ্রেসিভ, এটা প্রোগ্রেসিভ না, রিগ্রেসিভ। এটা ক্ষতিকর, আমার জন্য ক্ষতিকর, আমাদেরকে বাড়তি পয়সা পে করতে হবে। ট্রাম্প সাহেব মনে করছেন যে এই টাকাটা আমি বুঝি পাবো, উনি পাবেন না। ঠিকই আছে, এই 100 টাকা থেকে 150 টাকা বর্ডারে তিনি সংগ্রহ করলেন বটে। কার কাছ থেকে? প্রথমে তিনি সংগ্রহ করছেন ইম্পোর্টারের কাছ থেকে, পরে ইম্পোর্টার এটাকে আবার ফিরে পাচ্ছে আমার কাছ থেকে। এটা লাভ ভালো না মন্দ, কি মনে হয় আপনার কাছে? লাভ খুব ভালো? এটা মোটেই ভালো নয়। এটাকে ডিফেন্ড করার কিছু নাই, কারণ আমাদের পকেট উজাড় করে নিয়ে যাচ্ছে, ইনকাম বাড়ে নাই, খালি খরচ। না, ডিফেন্ড করার একটা আছে, আমি যেটা বলা শুরু করেছিলাম, যে ট্যারিফ দেওয়া মানে ব্যারিয়ার তৈরি করা। যে এক্সপোর্ট করবে সে দেখবে তারপর দামটা বেড়ে যাবে। তো 10 টাকা জিনিস
15 আমাদের টাকা হবে। দেশের পণ্য, আমাদের দেশের এক- কৃষক, এক- আমাদের দেশের প্রোডাকশন। জি, এক সরি। মিনিট, এক মিনিট। হ্যাঁ, যখন হ্যাঁ। দাম বেড়ে যাবে, যিনি ইম্পোর্ট করবেন তাকে দুবার ভাবতে হবে তো, তাকে দুবার ভাবতে হবে। ট্রাম্প সাহেব ইজ রাইট এই অর্থে যে যদি আমরা কম ইম্পোর্ট করি, উনি চান কি, উনি চান যে আমার দেশে আমি উৎপাদন করব। তার লক্ষ্যটা হচ্ছে যে ঠিক আছে, ফোর্ড কি বলে টয়োটা কোম্পানির গাড়ি আমরা আমেরিকা উৎপাদন করব, আসো। উনি ইনভাইট করেছেন টয়োটা কোম্পানি, উনি সমস্ত কোম্পানিকে ইনভাইট করছেন। কোরিয়ানরা এসে আর কাজও শুরু করেছে ভার্জিনিয়া এসে, শুনেছি আমরা। দ্যাট ইজ হিজ পলিসি, দ্যাট ইজ হিজ অবজেক্টিভ। অবজেক্টিভ খারাপ কিছু নয়, কিন্তু মাথায় রাখতে হবে কি আমেরিকান ইকোনমি এখন কমপ্লিটলি ইম্পোর্ট নির্ভর হয়ে পড়েছে। আমরা একসময় ছিলাম নিট প্রডিউসার, আমরা আর প্রডিউস করি না। আমরা আমরা মূলত এক্সপোর্ট করি কি, এক্সপোর্ট করি আমরা ফিনান্সিয়াল প্রোডাক্টস এক্সপোর্ট করি, আমরা সার্ভিসেস এক্সপোর্ট করি, আমরা টেকনোলজি এক্সপোর্ট করি। কিন্তু এই যে পণ্য, ধরো জামা মনে করা যাক বা গাড়ি মনে করা যাক বা কি বলবো প্রোডাক্টস, আমরা তা করি না। আর ট্রাম্প সাহেব চাইছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার মাটিতেই এই দেশে বসে এই সমস্ত পণ্য উৎপাদন করবে। লং টার্ম হিসেবে ইটস এ গুড আইডিয়া, যদি করতে পারে আমেরিকা, যদি আবারও রিইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পারে। ইউরোপেও কিন্তু একই রকম একটা মুভমেন্ট শুরু হয়েছে। ইউরোপও কিন্তু চায়নার ইনভেশনের কারণে চায়না সমস্ত কন্ট্রোল করে। যেমন ধরা যাক কি বলে ব্যাটারি চালিত গাড়ি, যেমন নতুন যে গাড়ি আসছে 90% বাজার কন্ট্রোল করে কে? চায়না। যদি একই অবস্থা আমেরিকাতেও হবে, আমাদের টেসলা আছে, ভাগ্য ভালো আমাদের এক অর্থে, কিন্তু চায়নাকে অ্যালাউ করার ফলে চায়না হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ডস সুপার মার্কেট। সব জিনিস সে এক্সপোর্ট করছে। এটা লং টার্মে আমার ইকোনমির জন্য ক্ষতিকর। ফলে জি। অ্যাজ এ ভিশন ট্রাম্প সাহেবের কিন্তু কোনো ফল্ট নাই। ফলটা হচ্ছে এই যে তিনি বুঝতেই পারছেন না যে এর ফলে আপনি যারা কনজিউমার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ওনার গায়ে তো লাগবে না, ওনার তো বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম, সো ওনার তো আর এই দুই একটা কিন্তু যেখানে আমেরিকার কর্মসংস্থান হবে, আমেরিকার প্রোডাকশন বাড়বে, এটা শুনলে তো আয়সা মানে গাত্রদা হয় তো কিছু নাই। এটা লং টার্ম। আমেরিকা কি আরেকজনের দিকে তাকিয়ে থাকবো? আমেরিকা নিজস্ব প্রোডাকশন করবো, আমাদের গাড়ি, আমাদের পণ্য আমাদের এখানে উৎপাদন হবে। এই জন্য মানে কি আমরা কি স্যাক্রিফাইস করতে রাজি না? We have to build our ওকে, সো economy. টাকা দেন We have to আমাকে, make আমাকে the কিছু America. টাকা দেন, We have to দিয়ে make আপনি the America advice করেন। great again. হ্যাঁ, অলরাইট, Make the ওকে। great- আলামিন make রাসেল, America আপনি great কি কোনো again. কমেন্ট আছে জি। আপনার? না তার ভাই, আমি এই বিষয়ে না, আমি আসলে এখানে হাসান ভাই আছেন, আমি হাসান ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি একটু আমার প্রশ্ন, যেহেতু উনি আপনার ওই কি বলবেন রাজনৈতিক বেশ আপনি উনি রাখেন, আপডেট রাখেন। সেটা হলো যে ভারতে এখন যে বিক্ষোভ হচ্ছে, এই বিক্ষোভের আপডেটটা যদি আমাদেরকে একটু বলতেন আপনার দর্শকদের জন্য। আগামীকাল 24 তারিখ সারা দেশব্যাপী বিক্ষোভ। আপনি দেখেছেন আজকে মানে গতকাল হয়ে গেছে আর কি, মোদি সাহেব তার নীরবতা ভঙ্গ করেছেন। নীরবতা ভঙ্গ করে বলেছেন যে যা হয়েছে খুব আনফেয়ার, আনজাস্ট, এই প্রশ্নপত্র ফাঁস করাটা খুব খারাপ, আমরা শক্ত ব্যবস্থা নেব। যে সমস্ত ছেলে প্রায় 20 জন বাবা আত্মহত্যা করেছে তাদেরকে আমরা কম্পেনসেট করব। আর কারা প্রশ্নপত্র ফাঁস করলো তা বোঝবার জন্যে, তা খুঁজে বের করার জন্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, বিচার বিভাগীয় উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখছি উল্টো, এই এতদিন পর্যন্ত এই বিক্ষোভটা লিমিটেড ছিল মূলত দিল্লিতে, যন্তর মন্তরে মোদি সাহেব বাড়ির সামনে ধর্ণা দিয়েছে। কিন্তু এখন আগামীকাল যেটা দেখতে পাচ্ছি 6টি স্টেটে একসাথে কোঅর্ডিনেট করে বিক্ষোভ হবে, এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে কারা? ভারতের প্রধান রাজনৈতিক দলগুলি, কংগ্রেস তো আছেই, অন্যান্য দলগুলি যুক্ত হচ্ছে। সো আপনার প্রশ্নের উত্তর মিলেছে আলামিন ভাই? জি জি জি, আমি ক্লিয়ার। আমি মানে যদি মূল সম্পূর্ণ কথা একটা হচ্ছে প্রশ্ন যে করি হাসান ভাই। হাসান ভাই। একটা অ্যাড করে নিই আমি, মূল কথা হচ্ছে যে মোদি সাহেব এই প্রথমবারের মতো একটা বড় রকমের ধাক্কার মুখোমুখি হয়েছেন। সারা দেশব্যাপী এরকম বিক্ষোভ মোদি সাহেবকে কখনোই ফেস করতে হয়নি, যেটা এবার তাকে। এবং এটা কারা করছে? শ্রমিকরা না, এর আগে করেছে কৃষি শ্রমিকরা করেছে, ফার্মাররা করেছে, তা নয়। এটা করছে কারা? শিক্ষিত মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণী, যাদেরকে বলা হয় ইন্ডিয়াতে অ্যাসপিরেশনাল ক্লাস। এরা মধ্যবিত্ত থেকে আরো উপরে উঠতে চায়, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইটি টেকনিশিয়ান হবে। তারাই বিদ্রোহ করছে, তারাই বিক্ষোভ করছে, আমাদের মতো অনেকটা।
লিটারেলি বাংলাদেশের মতো অবস্থা। বাংলাদেশে যেমন নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা আরো উপরে উঠতে চায় পরীক্ষা দিয়ে, কোটার ব্যবস্থা, এখানেও কিন্তু কোটা। যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা হচ্ছে ন্যাশনাল এক্সাম, যে এক্সামের মাধ্যমে পাশ করলে তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হাই স্কুলে ডাক্তারি স্কুলে ভর্তি হতে পারবে। কিন্তু সেই পরীক্ষা প্রশ্নপত্রই ফাঁস হয়ে গেছে, এবং এই ফাঁস হওয়াটা মোটামুটি একটা ব্যবসা আমাদের দেশের মধ্যে। এক্স্যাক্টলি আমাদের দেশের মধ্যে অবস্থা। এর সঙ্গে জড়িত শিক্ষা ব্যবস্থা, জড়িত ব্যবসায়ী, জড়িত দুষ্কৃতিকারী। এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গভর্নমেন্ট নেয়নি এই পর্যন্ত, এখন বাধ্য হবে তারা নিতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপরে হাসান ভাইয়ের কাছে আমি আর একটু জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে এই যে ভারতের যে এখন যে বিদ্রোহ হচ্ছে, এটা কি আসলে বাংলাদেশের মতো কোনো একটা অভ্যুত্থানের দিকে যাওয়ার সম্ভাবনা আছে বা যাচ্ছে এরকম কিছু? ইটস টু আর্লি টু সে। আমরাও তো আমাদের কথা বলিনি, যখন আমাদের দেশে ঘটনা শুরু হলো এপ্রিল মে মাসের দিকে, তখন তো বুঝিনি যে এটা টার্ন করবে কোথায়। তবে যেহেতু ভারতে পার্লামেন্টে মোদী সরকারের মেজরিটি খুব শক্ত, সুরক্ষিত, এবং ভারতে কোনো অল ইন্ডিয়া কোনো পলিটিক্যাল পার্টি নেই যেটা এটাকে লিড করতে পারবে। এই যে ককরোচ পার্টি, এরা কারা? আমরা বলছি বটে 3 কোটি মেম্বার এদের, 31 মিলিয়ন এদের মেম্বার, অনলাইন মেম্বার, ছাত্র, যুবক, এই শ্রেণীর। এদের মাধ্যমে পুরো দেশ জুড়ে একটা বিদ্রোহ সম্ভবপর, পসিবল। আমরা দেখেছি বাংলাদেশে, দেখেছি নেপালে, দেখেছি আমরা, এই মুহূর্তে আলবেনিয়ায় হচ্ছে, দুদিন আগে আমরা সার্বিয়ায় দেখেছি আমরা। দে ক্যান এনফোর্স রিফর্মস, কিন্তু সরকার পতন ঘটবে আমার মনে হয় না। হাসান ভাই, আমার একটা প্রশ্ন, অনেকেই বলতেছে যে বাংলাদেশের মতো এটার পিছনে কোনো মেটিকুলাস ডিজাইন আছে কিনা, মানে এটাও নিয়ে নানান কথাবার্তা, মানে এটার পিছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা, এইসব নিয়েও মানে যদি আপনার কোনো ইনপুট থাকে আর কি। আমার কাছে কোনো তথ্য নেই, বাট ক্লিয়ারলি ভারতকে যারা পছন্দ করে না তারা হয়তো বা এই বিক্ষোভটাকে ব্যবহার করবে, এর তো কোনো সন্দেহ নাই। কিন্তু কোনো প্ল্যান আছে কিনা এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু আমি অন্তত কোথাও পাই নাই। হোয়াট অ্যাবাউট বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেব হঠাৎ করে পদত্যাগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, কারণ কি আপনার? আমরা চুপ্পু সাহেব, কারণ বাংলাদেশের প্রেসিডেন্ট তো পদত্যাগ উনি সিদ্ধান্ত নিবে না নাকি? উনাকে বলা হইতেছে আপনি বাইর হন। মানে এখন আমাদের আলোচনা হবে যে উনাকে কেন, ওয়াই, মানে হি ইজ আস্কড টু রিজাইন। এটা হাসান ভাই কি মনে করেন? মানে হঠাৎ করে যে প্রেসিডেন্ট এতদিন আমাদের একটা জরুরি হিসাবে আমরা রাখলাম বিভিন্ন কারণে, এখন হঠাৎ করে উনাকে কেন বলতে হচ্ছে যে আপনি চলে যান? এটার কি কোনো রাজনৈতিক তাৎপর্য আছে কিনা, এটা যদি আসলে একটু বলেন। অবশ্যই আছে। প্রথমত উনি নিজে বলেছেন, উনি আগ্রহ প্রকাশ করেছেন। আজকে রয়টার্সের রয়টার্স থেকে রিপোর্ট করেছে একটা, যে উনি পদত্যাগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, এবং যে কারণে স্পিকার সাহেব সিঙ্গাপুর থেকে তার মেডিকেল লিভ শর্ট করে দেশে ফিরে আসছেন। কেন? এর আগে তিনি মাঝখানে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন, এবং লন্ডন থেকে চুপ্পু সাহেব কথা বলেছেন শেখ হাসিনার সাথে, যেটা ইজ এ ক্লিয়ার ভায়োলেশন। একজন ফাঁসির আসামি, দণ্ডপ্রাপ্ত আসামির সাথে বাংলাদেশের প্রেসিডেন্ট লন্ডনে বসে গোপনে কথা বলবেন, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এই সরকারের চোখে। এবং ফলে এই তথ্য জানার পর থেকেই আলাপ আলোচনা শুরু হয়েছে যে এই লোককে তো রাখা যাবে না। ফলে সে কারণেই চারদিক থেকেই, আর তিনি নিজেও অসুস্থ, তিনি বলছেন, তিনিও আগে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি থাকতে চাই না, আর নির্বাচন হয়ে গেছে, লেট মি গো। এখন এই ঘটনার পরে চাপটা প্রবল আকার ধারণ করেছে। থ্যাংক ইউ। সে কে প্রেসিডেন্ট হতে পারেন মনে হয় নতুন? ডক্টর ইউনূস সাহেব তো বলে দিয়েছে উনি হবেন না। অনেক রকম নাম তো আসছে, কিন্তু সবই হলো স্পেকুলেশন। আমি অন্তপক্ষে এই জল্পনা কল্পনার সঙ্গে যুক্ত হতে চাই না। আমরা অপেক্ষা করি একদিন দুদিন। বলা হচ্ছে শুক্রবার, আগামীকাল তিনি পদত্যাগ করবেন, আগামীকাল ডেট করা হয়েছে। তো আগামীকাল জানবো আমরা যে সত্যি সত্যি কি ঘটছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আলহামিদ রাসেল অ্যান্ড থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।